এক রাজার দুই রানী ছিল, দুয়ো রানী আর সুয়ো রানী। আমরা দিদা ঠাকুমার মুখে দুয়ো রানী সুয়ো রানীর গল্প অনেক শুনেছি, তাই না? এখন একটু শুনে নিন না, খুব ভালো লাগবে। রাজবাড়িতে সুয়ো রানীর বড় আদর, বড় যত্ন। সুয়ো রানী 7 মহলা বাড়িখানেতে থাকেন। 700 দাসী তার সেবা করেন, পা ধোয়ান, আলতা পরান, চুল বাঁধেন ইত্যাদি করেন। 7 মালঞ্চের 7 সাজি ফুল, সেই ফুল কি হয়? সেই ফুল সুয়ো রানী মালা গাঁথেন। 7 সিন্দুক ভরা 7 রাজার ধন মানিকের গয়না, সেই গয়না অঙ্গে পরেন কে? ওমা, সুয়ো রানী। সুয়ো রানী হলো রাজার প্রাণ। আর দুয়ো রানী? দুয়ো রানী বড় রানী, তার বাড়ি অনাদর, বড় অযত্ন। রাজা 20 নয়নে দেখেন তাকে। একখানি ঘর দিয়েছেন ভাঙাচোরা, একটা দাসী দিয়েছেন বোবা ও কালা, পরতে দিয়েছেন একটা জীর্ণ শাড়ি, শুতে দিয়েছেন একটা ছেঁড়া ক্যাথা। দুয়ো রানীর ঘরে রাজা একটি দিন মাত্র আসেন, একবার বসেন, একটি কথা শুনে আবার উঠে চলে যান। সুয়ো রানী হলো ছোট রানী, তারই ঘরে রাজা 12 মাস থাকেন। সে রাজার প্রাণ। একদিন রাজা মন্ত্রীকে ডেকে বললেন, মন্ত্রী, আমি দেশ বিদেশে বেড়াতে যাব, তুমি কিন্তু জাহাজ সাজাও। ঠিক আছে। রাজার আজ্ঞায় রাজমন্ত্রী জাহাজ ভাসাতে গেলেন। 7খানা জাহাজ সাজাতে 7 মাস সময় লেগে গেল। 6খানা জাহাজে রাজার চাকর বাকর যাবে, আর সোনার চাঁদোয়া ঢাকা সোনার জাহাজে রাজা নিজে যাবেন। মন্ত্রী এসে খবর দিলেন, মহারাজ, জাহাজ প্রস্তুত। মহারাজ বললেন, কাল যাব। মন্ত্রী ঘরে এলেন। ছোট রানী সুয়ো রানী রাজ অন্তঃপুরে সোনার পালঙ্কে শুয়েছিলেন। 7 সখী সেবা করছিলেন। রাজা সেখানে গেলেন। সোনার পালঙ্কে মাথার শিহরে বসে আদরে ছোট রানীকে বললেন, রানী, দেশ বিদেশে বেড়াতে যাব, তোমার জন্য কি আনবো? রানী ননির হাতে ক্ষীরের চুড়ি ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, হীরের রং বড় সাদা, হাত যেন শুধু দেখায়, রক্তের মতো রাঙা 8খানা যদি মানিকের চুড়ি পাই তাহলে পরি। রাজা বললেন, আচ্ছা রানী, মানিকের দেশ থেকে মানিকের চুড়ি তো আনবো। রানী রাঙা পা নাচিয়ে নাচিয়ে বললেন, পায়ে নুপুর বাজিয়ে বাজিয়ে বললেন, এ নুপুর ভালো বাজে না, আগুনের বরণ, নিরেট, সোনার 10 গাছা মল যদি পাই তাহলে পরি। রাজা বললেন, ঠিক আছে, সোনার দেশ থেকে তোমার পায়ে সোনার মল আনব। রানী গলায় গজমতির হাত দেখিয়ে বললেন, দেখো রাজা, এ মুখ তো বড় ছোট, শুনেছি কোন দেশে পায়রার ডিমের মতো মুক্ত আছে, তার 1 গাছা হার যদি আনো। রাজা বললেন, সাগরের মাঝে মুক্তোর রাজ্য, সেখান থেকে গলার হার আনবো আমি। আর কি আনবো বলো রানী? তখন আদরিনী সুয়ো রানী সোনার অঙ্গে সোনার আঁচল টেনে বললেন, মা গো, শাড়ি তো নয়, এ যেন বোঝা, আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি যদি পাই তাহলে পরে বাঁচি। রাজা বললেন, আচ্ছা, হবে, তাই হবে। রানী সোনার আঁচলে সোনার অঙ্গে ছয় লেগেছে, ননির দেহে ব্যথা বেজেছে। রানী হাসি মুখে বিদায় দাও আমায়। আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি আমি আনি গে। ছোট রানী হাসি মুখে রাজাইকে বিদায় করলেন। রাজা বিদায় হয়ে জাহাজে চড়বেন। ওমা, হঠাৎ মনে পড়ে গেল দুয়ো রানীর কথা। দুয়ো রানী বড় রানী। দুয়ো রানী বড় রানী ভাঙা ঘরে ছেঁড়া কাঁথায়
শুয়ে শুয়ে কাঁদছেন। রাজা সেখানে এলেন। ভাঙা ঘরে ভাঙা দুয়ারে দাঁড়িয়ে বললেন, বড় রানী, আমি বিদেশে যাব। ছোট রানীর জন্য হাতের বালা, গলার মালা, পায়ের মল, পরনের শাড়ি এইসব আনবো। তোমার জন্য কি আনবো বলো, বলে দাও, কিছু যদি স্বাদ থাকে। রানী বললেন, মহারাজ, ভালোই ভালোই তুমি ঘরে ফিরে এলেই আমার সকল স্বাদ পূর্ণ হবে। তুমি যখন আমার ছিলে তখন আমার সোহাগও অনেক ছিল, স্বাদও অনেক ছিল। সোনার শাড়ি অঙ্গে পরে সাতমহল বাড়িতে হাজার হাজার আলো জ্বালিয়ে 700 সখীর মাঝে রানী হয়ে বসবার স্বাদ ছিল আমার। সোনার পিঞ্জরে সুখ শাড়ির পায়ে সোনার নুপুর পরিয়ে দেওয়ার স্বাদ ছিল আমার। মহারাজ, আমার অনেক স্বাদ ছিল, আমার অনেক স্বাদ মিটেছে। এখন আর সোনার গয়না, সোনার শাড়িতে কি কাজ মহারাজ? আমি কার সোহাগে হীরের বালা হাতে পরব? মতির হার গলায় দেব কার সোহাগে? মানিকের সিঁথি মাথায় বাঁধব মহারাজ? সেদিন কি আমার আর আছে? তুমি সোনার সোহাগ দেবে, সে সোহাগ তো আমি ফিরে পাবো না মহারাজ। আমার যে 700 দাসী, 7 মহলা বাড়ি, তা তো তুমি ফিরিয়ে দেবে না আমাকে বলো। বনের পাখি এনে দেবে, কিন্তু মহারাজ সোনার খাঁচা, সে তো তুমি আমায় দেবে না। ভাঙা ঘরে সোনার গয়না চোর ডাকাতে লুটে নেবে যে। ভাঙা খাঁচায় বনের পাখি কি ধরে রাখা যায় মহারাজ? মহারাজ, তুমি যাও, যাকে সোহাগ দিয়েছ তার স্বাদ মেটাওগে। ছাই স্বাদে আমার কোনো কাজ নেই। রাজা বললেন, না রানী, তা তো হবে না, লোকে শুনলে নিন্দে করবে। বলো তোমার কি স্বাদ? রানী বললেন, কোন লাজে গয়নার কথা মুখে আনবো মহারাজ? আমার জন্য পোড়ামুখ একটা বাঁদর এনো। রাজা বললেন, আচ্ছা রানী, বিদায় দাও। তখন বড় রানী দুয়োরানী ছেঁড়া ক্যাথায় লুটিয়ে পড়ে কাঁদতে কাঁদতে রাজাকে বিদায় দিলেন। রাজা গিয়ে জাহাজে চললেন। সন্ধ্যাবেলায় সোনার জাহাজ সোনার পাল মেলে অগাধ জলসাগরে নীল জল কেটে কেটে সোনার মেঘের মতো পশ্চিমমুখে ভেসে গেল। ভাঙা ঘরে দুয়োরানী নীল সাগরের পাড়ে চেয়ে ছেঁড়া ক্যাথায় পড়ে রইলেন। আর আদরিণী সুয়োরানী 7 মহলার অন্তপুরে 700 সখীর মাঝে গয়নার কথা ভাবতে ভাবতে, সোনার পিঞ্জরে সোনার পাখির গান শুনতে শুনতে সোনার পালঙ্কে ঘুমিয়ে পড়লেন। সে যে সুয়োরানী, সুয়োরানী হচ্ছে ছোট রানী, রাজার আদরিণী। রাজা তারই কথা ভাবেন। আর বড় রানী রাজার জন্য পাগল, তার কথা একবারও মনে পড়ে না। এমনি করে জাহাজ দিয়ে বিদেশে রাজার 12 মাস কেটে গেল। 13 মাসে রাজা জাহাজ মানিকের দেশে এলো। মানিকের দেশে সকলেই মানিক, ঘরে দেওয়াল মানিক, ঘাটের শান মানিক, পথের কাঁকর মানিক। রাজা সেই মানিকের দেশে সুয়োরানী চুরি গড়ালেন। 8000 মানিকের 8 গাছি চুরি, পড়লে মনে হয় গায়ের রক্ত একদম ফুটে পড়ছে। রাজা সেই মানিকের চুরি নিয়ে সোনার দেশে এলেন। সেই সোনার দেশে স্যাকরার দোকানে নিরেট সোনার 10 গাছা মল গড়ালেন। মল জ্বলতে লাগলো একদম আগুনের ফিনকির মতো। রাজা বাজতে লাগলো রিনি ঝিনি সুরে। রাজার হাতে সে মল ছিমিক 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 করে বাজে। রাজা মানিকের দেশে মানিকের চুরি নিলেন, সোনার দেশে সোনার মল নিলেন। এবারে মুক্তোর রাজ্যে এলেন। সে দেশে রাজার বাগানে 2টি পায়রা, তাদের মুক্তোর পা, মানিকের ঠোঁট। পান্নার গাছে মুক্তোর ফল খেয়ে মুক্তোর ডিম পাড়ে। দেশের রানী সন্ধ্যাবেলায় সেই মুক্তোর মালা গাঁথেন, রাতের বেলায় সেই গাঁথা মালা খোঁপায় পরেন, সকালবেলায় ফেলে দেন। দাসীরা সেই বাসি মুক্তোর হার এক জাহাজ রূপো নিয়ে
বাজারে বেচে আসেন। রাজা এক জাহাজ রূপো দিয়ে সুরানীর গলায় দিতে সেই মুক্তোর এক ছড়া হার কিনলেন। তারপর মানিকের চুড়ি নিয়ে, সোনার দেশে সোনার মল নিয়ে, মুক্তোর রাজ্যে মুক্তোর ভার বানিয়ে 6 মাস পরে রাজা এক দেশে এলেন। এরপর মানিকের চুড়ি নিয়ে, সোনার দেশে সোনার মল গড়িয়ে, মুক্তোর রাজ্যে মুক্তোর হার গাঁথিয়ে 6 মাস পরে রাজা একটা দেশে এলেন। সে দেশে রাজকন্যা উপবনে নীল মানিকের গাছে নীল গুটি পোকা নীলকান্ত মণির পাতা খেয়ে জলের মতো চিকন, বাতাসের মতো ফুরফুরে, আকাশের মতো নীল রেশমের গুটি বাঁধে। রাজার মেয়ে 7 রাত ছাদে বসে আকাশের সঙ্গে রং মিলিয়ে সেই নীল রেশমি শাড়ি বোনেন। একখানি শাড়ি বুনতে 6 মাস সময় যায়। রাজকন্যা একটি দিন সেই আকাশের মতো নীল, বাতাসের মতো ফুরফুরে, জলের মতো চিকন শাড়ি পরে শিবের মন্দিরে মহাদেব নীলকণ্ঠের পূজা করেন। ঘরে এসে শাড়ি ছেড়ে দেন। দাসীরা যার কাছে 7,000 সোনা পায়, 7,000 জাহাজ সোনা পান, তার কাছে এ শাড়ি বেচে আসেন। রাজা 7 জাহাজ সোনা দিয়ে আদরিনী সুয়োরানী শখের শাড়ি কিনলেন। এরপর আর 6 মাসে রাজা 7খানা জাহাজ 7 সমুদ্র 13 নদী পার হয়ে ছোট রানীর মানিকের চুড়ি, সোনার মল, মুক্তোর মালা, সাদের শাড়ি নিয়ে দেশে এলো। তখন রাজার হঠাৎ মনে পড়ে গেল বড় রানী বাঁদর চেয়েছিলেন। রাজা মন্ত্রীকে বললেন, মন্ত্রীবর, বড় ভুল হয়ে গেছে, বড় রানীর বাঁদর আনা তো হয়নি, তুমি একটা বাঁদরের সন্ধানে যাও। রাজমন্ত্রী একটা বাঁদরের সন্ধানে চলে গেলেন। আর রাজা সে তো হস্তি চড়ে লোকারণ্য রাজপথ দিয়ে ছোট রানীর সাধের গয়না, শখের শাড়ি নিয়ে অন্তঃপুরে চলে গেলেন। ছোট রানী 7 মহল বাড়ির 7 তলার উপরে সোনার আন্ডার সামনে বসে আছেন। সোনার কাঁকনে চুল চিরে সোনার কাঁটায় সোনার দড়ি দিয়ে খোঁপায় চুল বাঁধছেন। সোনার চেয়ারে সোনার সিন্দুক নিয়ে কেমন ভুরুর মাঝে টিপ পড়ছেন। কাজল লতায় কাজল পেতে চোখের পাতায় কাজল পড়ছেন। রাঙা পায়ে আলতা দিচ্ছেন। সখীরা ফুলের থালা নিয়ে আসছেন। পরনে বাটা নিয়ে রাজরানী ছোট রানী সেবা করছেন। ঠিক সেই সময়ে রাজা সেখানে এলেন। স্ফটিকের সিংহাসনে রানীর পাশে বসে বললেন, এই নাও রানী, মানিকের দেশে মানিকের ঘাট, মানিকের ঘাটে বাট, সেখান থেকে হাতের চুড়ি এনেছি। সোনার দেশে সোনার ধুলো, সোনার বালি, সেখান থেকে পায়ের মল এনেছি। মুক্তোর রাজ্যে মুক্তোর পা, মানিকের ঠোঁট, 2টি পাখি মুক্তোর ডিম পারে। দেশের রানী সেই মুক্তোর হার গাঁথেন, রাতের বেলায় খোঁপায় পড়েন, ভোরের বেলায় ফেলে দেন। রানী, তোমার জন্য সেই মুক্তোর হার এনেছি। রানী, আরও জানো, এক দেশে রাজার মেয়ে, এক সখী রেশমি 7 সুতো কাটেন। নিশুতি রাতে ছাদে বসে বসে 6টি মাস ধরে একখানি শাড়ি বোনেন। একদিন পরে পুজো করেন, ঘরে এসে ছেড়ে দেন। রানী, আমি সেই রাজার মেয়ের দেশ থেকে 7 জাহাজ সোনা দিয়ে রাজকন্যার হাতে বোনা শাড়ি এনেছি শুধু তোমারই জন্য। তুমি একবার চেয়ে দেখো রানী, পৃথিবী খুঁজে তুমি এই জিনিস আর পাবে না। পৃথিবী খুঁজে গায়ের গয়না, পরনের শাড়ি আনলুম, একবার চেয়ে দেখো। রানী তখন 2 হাতে 8খানা চুড়ি পরলেন, মানিকের চুড়ি। রানীর হাতে ঢিলে হলো। হাতের চুড়ি ও মা, হাত গড়িয়ে গড়িয়ে কাঁধে উঠল। রানী তখন 2 পায়ে 10খানা মল পরলেন। রাঙা পায়ে সোনার মল আলগা হয়ে পড়ে গেল। 2 পা যেতে না যেতেই ও মা, মলগাছা মেঝের উপর খসে পড়ে গেল। রানী মুখ ভার করে মুক্তোর হার গলায় পরলেন। মুক্তোর দেশে মুক্তোর হার রানীর গলায় ছোট হলো। হার পরতে
গলার মাস কেটে গেল। রানী খুব ব্যথা পেলেন। 7 পুরু করে শখের শাড়ি অঙ্গে পরলেন। নীল রেশমের নীল শাড়ি। ওমা, হাতে এত কম বহর কেন? রানীর চোখ ফেটে জল এলো। তখন মনোকষ্টে ছোট রানী 8,000 মানিকের 8 গাছা চুড়ি ছুঁড়ে ফেলে দিলেন। নীরের সোনার 10 গাছা মল ওমা পা দিয়ে ঠেলে দিলেন। মুক্তোর মালা, শখের শাড়ি ধুলোয় ফেলে দিলেন। আর বললেন, ছাই গয়না, ছাই এই শাড়ি। কোন পথের কাঁকড় কুড়িয়ে তুমি চুড়ি বানিয়েছো বলো তো মহারাজ? কোন দেশের ধুলো বালি দিয়ে এ মল গড়িয়েছ? ছি ছি ছি, এ কার বাসি মুক্তোর বাসি হার? এ কোন রাজকন্যের পরা শাড়ি? দেখলে আমার বড় ঘৃণা আসে, পরতে লজ্জা হয়। নিয়ে যাও মহারাজ, এ পরা শাড়ি, এ পরা গয়নায় আমার কোনো দরকার নাই। ছি। রানী অভিমানে গোসাঘরে খিল দিলেন। আর রাজা মলিন মুখে সাত জাহাজ সোনা দিয়ে কেনা সেই স্বাদের গহনা শখের শাড়ি নিয়ে রাজসভায় চলে এলেন। রাজমন্ত্রী সিয়াজ সিংহাসনের এক পাশে বসেছিলেন। রাজ্যের মাঠ ঘাট দোকানপাট সন্ধান করে জাদুকরের দেশের এক বণিকের জাহাজ থেকে কানাকড়ি দিয়ে একটি বাঁদরছানা কিনে এনে বসে আছেন। রাজা এসে বললেন, মন্ত্রীবর, আশ্চর্য হলুম। মাপ দিয়ে ছোট রানীর গায়ের গয়না, পরনের শাড়ি আনলুম। সে শাড়ি সে গয়না রাজার গায়ে হলো না রানীর গায়ে, কেন বলো তো? তখন সেই বনের বানর রাজার পায়ে প্রণাম করে বললেন, মহারাজ, বড় হতভাগিনী হচ্ছে আপনার ছোট রানী। এই হার গয়না পুণ্যবতী না হলে দেবকন্যার হাতে বোনা শাড়ি, নাগকন্যের হাতে গাঁথা মালা, মায়ারাজ্যের এ মায়া গয়না, মায়া শাড়ি পুণ্যবতী না হলে পরতে পারে না মহারাজ। মহারাজ, এগুলো আপনি না রাজভাণ্ডারে তুলে রাখুন। আপনার বৌমা যখন হবে তখন তাকে পরতে দিয়েন। বানরের কথায় রাজা খুব অবাক হলেন। হাসতে হাসতে বললেন মন্ত্রীকে, মন্ত্রী, বানরটা কি বলছে দেখো তো। ছেলে হলো কোথা থেকে? আমার ছেলেই বা হবে কি করে, আর বউই বা আনবো কেমন করে? মন্ত্রী, তুমি তো জানো আমার একটা স্ত্রীরও কোনো সন্তান নেই। শ্যাকরার দোকানে ছোট রানীর গয়না নতুন করে গড়াতে দাও। তাঁতিকে বলো নতুন করে ছোট রানীর সাধ্যের মতো যেন তাকে শাড়ি বুনে দেয়। এ গয়না, এ শাড়ি তুমি রাজভাণ্ডারে তুলে রাখো। যদি কোনো দিন ঘরে ছেলের বউ আনতে পারি তাহলে এই গয়না তাকে পরতে দেব। রাজমন্ত্রী শ্যাকরার দোকানে ছোট রানীর নতুন গয়না গড়াতে চলে গেলেন। আর রাজা সেই বাঁদর কোলে বড় রানীর কাছে গেলেন। আহা, দুঃখিনী বড় রানী জীর্ণ আঁচলে রাজার পা মুছিয়ে দিলেন। ভাঙা ঘরে ছেঁড়া ক্যাঁথায় রাজাকে বসতে দিয়ে কাঁদতে কাঁদতে বললেন, মহারাজ বসুন, আমার এই ভাঙা ঘরে ছেঁড়া ক্যাঁথায় বসুন। আমার আজ কি আনন্দ, আমার আর কি আছে বলুন। আপনাকে বসতে দেব কোথায়? হায় মহারাজ, কতদিন পরে তুমি ফিরে এলে। আমি এমনি হতভাগিনী যে তোমার ছেঁড়া ক্যাঁথায় আমি বসতে দিলুম, এছাড়া তো আমার কোনো উপায় নেই। রানীর কথায় রাজার চোখ ফেটে জল বেরিয়ে এলো। ভাঙা ঘরে ছেঁড়া ক্যাঁথায় বসে বড় রানীর কোলে বাঁদরছানা দিয়ে বললেন, মহারানী, তোমার এই ছেঁড়া ক্যাঁথায় ভাঙা ঘরে ছোট রানী সোনার সিংহাসনের থেকেও, সোনার ঘরের চেকেও লক্ষ গুণে ভালো। তোমার এই ভাঙা ঘরে আদর আছে, যত্ন আছে, দুটো মিষ্টি কথা আছে, সেখানে তো সেই সবও নেই। রানী, 7 জাহাজ সোনা দিয়ে গায়ের গয়না এনেছি, পরনের শাড়ি দিয়েছি, ছোট রানী পায়ে ঠেলেছে গো। আর কানাকড়ি দিয়ে তোমার আনা এই বাঁদরছানা আমি তোমায় দিয়েছি। তোমার এই বাঁদরছানাকে তুমি আদর করে কুলে নিয়ে রেখেছ। রানী, আমি আর তোমার দুঃখ কখনো দেব না গো রানী।
রাজার এই কথা শুনে রানীমা একটু হাসলেন। রানী বুঝতে পারলেন তিনি এগুলো কি বলছেন। রানীকে রাজা সেই বাঁদরখানা দিয়ে একটু দাঁড়িয়ে থেকে চলে এলেন আর বলে এলেন, তুমি আদর করে যাকে কোলে নিয়েছ তুমি তাকে নিয়ে থাকো, আমি আর তোমায় কোনো দুঃখ দেব না, এখন বিদায় দাও, আমি আবার আসবো রানী, কিন্তু দেখো ছোট রানী যেন জানতে না পারে তোমার কাছে আমি এসেছি, শুনলে আরও রুষ্ট হবেন। হ্যাঁ, হয় তোমার না হয় আমায় বিষ খাওয়াবে, বুঝলে বড় রানী। এমনি করে রাত কাটে। ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় রাজার পাশে রাত কাটল, আর বড় রানীর চোখের জলে ঝড়ে ভাঙা ঘরে ছেঁড়া ক্যাথায় সেই বানর কোলে নিয়ে রাত কাটল। সকাল হলো, রাজবাড়িতে প্রহরীখানায় প্রহর বাজল, নাকড়াখানায় নহবত বাজল, রাজা রানীর ঘুম ভাঙল। রাজা সোনার ভিঙ্গরে স্ফটিক জলে মুখ ধুলেন, রাজবেশ অঙ্গে পরে রাজদরবারে বসলেন, আর ছোট রানী সোনার পালঙ্কে ফুলের বিছানায় ফুলের পাখার হাওয়া খেতে খেতে পাশ ফিরে আবার ঘুমিয়ে গেলেন। আর বড় রানী কি করলেন বলছি, ভাঙা ঘরে সোনার রোদ মুখে পড়ল। রানী উঠে বসলেন, এদিকে দেখলেন ওদিকে দেখলেন, এ পাশ দেখলেন ও পাশ দেখলেন, ও মা, কোলের কাছেই তো বানরটা শুয়েছিল, নেই কেন? রানী এ ঘর ও ঘর সব খুঁজলেন, চালের উপর নিচ সব খুঁজলেন, গাছের ডালপালা খুঁজলেন, বানর কোথাও নেই। বড় রানী কাঁদতে লাগলো, বানর তুই কোথায় গেলি বাছা? বানর ভাঙা ঘরে ঘুমন্ত রানীকে একলা রেখে রাত না পোহাতে রাজদরবারে চলে গেল। রাজা বর দিতে দরবারে বসেছেন, চারিদিকে সভাসদ মন্ত্রী, দুয়ারে সিপাই সন্ত্রী, সবাই, আশেপাশে লোকের ভিড়। রানীর বানর সেই লোকের ভিড় ঠেলে সিপাই মন্ত্রীর হাত এড়িয়ে রাজার পায়ে প্রণাম করলেন। মহারাজ, বড় সুখবর এনেছি, আমার মায়ের ছেলে হবে। রাজা বললেন, ওরে বানর, তুই বলিস কি? এ কথা কি সত্যি নাকি? বড় রানী হলো আমার দুয়োরানী, তার ছেলে হবে? দেখিস, এ কথা যদি মিথ্যা হয় তো তোকে কাটবো, আর তোর ওই মা দুয়োরানীকেও আমি কাটবো। বানর বলল, মহারাজ, এ ভাবনা তো আমার, এখন তুমি খুশি করো, আমি বিদায় নিই। রাজা গলার গজমতি হার খুলে দিয়ে বানরকে বিদায় করলেন। বানর নাচতে নাচতে ভাঙা ঘরে দুয়োরানী পড়ে পড়ে কাঁদছিলেন, ঠিক সেখানে গেল, গিয়ে বলল, মা, চোখের জল মুছো না, গায়ের ধুলো মুছো না। মা চোখের জল মুছে ছেলের গায়ের ধুলো মুছিয়ে, মানে বাঁদরের গায়ের ধুলো মুছিয়ে দেখে বলল, ও বাবা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোর জন্য আমি কেঁদে কেঁদে। বলল, দেখো না মা, তোমার জন্য আমি কি এনেছি, এই দেখো, তুমি হলো রাজার রানী, গলায় দিতে হার পাও না, কাঠের মালা পরো, এই দেখো মুক্তোর মালা তুমি পরো। রানী বাঁদরের হাতে গজমতির হাত দেখে বললেন, এই হার তুই কোথায় পেলি বাবা? এই যে রাজার গলার গজমতি হার, যখন আমি রানী ছিলাম রাজার জন্য গেঁথেছিলাম। তুই হে হার কোথায় পেলি বাবা, বল না। বানর বলল, রাজা কি এ হার ফেলে দিয়েছিল, বল না বাবা, রাজপথ থেকে কুড়িয়ে আনলি? বানর বলল, না মা, না, কুড়িয়ে পাইনি, তোমার হাতে কাঁথা রাজার গলার মতিহার, কুড়িয়ে কি করে পাবো তুমি বলো? রানী বলল, তবে কি রাজার ঘরে চুরি করলি বাবা? বাঁদর বলল, ছি মাছি, চুরি কেন করব আমি, চুরি কি করতে আছে? আজ রাজাকে সুখবর দিয়েছি, তাই রাজা হাত দিয়ে খুশি করেছেন। রানী বললেন, ওরে বাছা, তুই যে দুঃখিনীর সন্তান, বনের বানর, ভাঙা ঘরে দুঃখিনীর কোলে শুয়ে থাকিস, রাজাকে দিতে তুই কি সুখের সন্ধান পেলি বাবা, যে রাত না পোহাতে রাজবাড়িতে ছুটে গেলি? বানর বলল, মা,
আমি স্বপ্ন পেয়েছি, আমার যে ভাই হয়েছে, তোমার কোলে খোকা হয়েছে, সেই খোকা যে রাজ সিংহাসনে রাজা হয়েছে, তাই ছুটে রাজাকে খবর দিলুম। রাজা মহাশয়, মায়ের খোকা হয়েছে। তাতে রাজা খুশি হয়ে আমার গলায় হার খুলে দিলেন। রানী বললেন, ওরে বাছা, রাজা আজ শুনেছে ছেলে হবে, কাল শুনবে মিছে কথা। আজ রাজা গলার হাত দিয়েছে তোকে উপহার হিসাবে, কালকে তোর মাথার কেটে নেবে হুকুম দেবে। বাবা, হায় হায় হায়, তুই কি করলি? এক মুঠো খেতে পাই, এক পাশে পড়ে থাকি, তবু তো বছর গেলে রাজার একবার দেখা পাই। তুই আমায় তাও ঘোচালি। ওরে, তুই কি সর্বনাশ করলি? মিছে খবর কেন রটালি? এ জঞ্জাল কেন ঘটালি বাবা? বানর বলল, মা, তোর কোনো ভয় নেই। তোর ভয় কিসের? ভাবছিস কেন? এই 10 মাস চুপ করে থাক না, সবাই জানুক বড় রানীর ছেলে হবে। তারপর রাজা যখন ছেলে দেখবে, তখন তোর কোলে সোনার চাঁদ ছেলে এনে দেব, তুই রাজাকে দেখাস। এখন চল, বেলা হলো, খিদে পেয়েছে। রানী বললেন, চল বাছা চল, বাটি পুড়ে জল রেখেছি, গাছের ফল এনেছি, চল খাবি চল। রানী ভাঙা পিঁড়ে বানরকে খাওয়াতে বসালেন, আর রাজা ছোট রানীর ঘরে গেলেন। ছোট রানী কুস্বপ্ন দেখে জেগে উঠে সোনার পালঙ্কে বসে বসে ভাবছেন। এমন সময় রাজা এসে খবর দিলেন, আরে শুনেছ ছোট রানী, বড় রানীর ছেলে হবে। বড় ভাবনা ছিল গো, রাজ সিংহাসনে কে বসবে, কাকে দেব এই রাজ সিংহাসন। এতদিনে সে ভাবনা আমার ঘুচল। যদি ছেলে হয় তাকে রাজা করব, আর যদি মেয়ে হয় তবে তার বিয়ে দিয়ে জামাইকে রাজ্য দেব। ছোট রানী বড় ভাবনা ছিল, বুঝলে। এতদিনে আমার সে নিশ্চিন্ত হলাম সেই দুশ্চিন্তা থেকে। রানী বললেন, পারি নে বাপু, আপনার জ্বালায় বাঁচি নে, আবার পরের ভাবনা। রাজা বললেন, সে কি রানী, এমন সুখের দিনে এমন কথা মুখে বলতে হয়? রাজপুত্র কোলে পাবো, রাজ সিংহাসনে রাজা করব, এ কথা শুনে মুখ ভার করে। রানী বললেন, রাজবাড়িতে সবার মুখে হাসি জানো, তুমি কেন অকল্যাণ করছো ছোট রানী? ও মা, এই কথা শুনে রানী বললেন, আর পারি নে বাবা, কার ছেলে হবে সেই ছেলে রাজা হবে, কার মেয়ে রাজ্য পাবে, কে জামাই সিংহাসনে বসবে, এত ভাবনা আমি ভাবতে পারি নে বাবা। নিজের জ্বালায় মরছি, পরের ছেলে মরলেই বাকি আর বাঁচলেই বাকি, তার খবর কে রাখে? বাবা রে বাবা, সকাল থেকে বকে বকে আমার আর ঘুম হলো না, মাথা ধরে গেল, যাই নিয়ে আসি। রাগের ভরে ছোট রানীর 8 গাছা চুড়ি 10 গাছা মল ঝমঝমিয়ে এদিকে চলে গেল। রাজার কিন্তু বড় রাগ হলো। রাজকুমারকে ছোট রানী মর বলেছে। রাজা মুখে আঁধার করে বারমহলে চলে এলেন। রাজা রানীতে ঝগড়া হলো। রাজা ছোট রানীর মুখ দেখবেন না, বড় রানীর ঘরেও কিন্তু গেলেন না। ছোট রানী শুনে যদি বিষ খাওয়ায়, বড় রানীকে প্রাণে মারে। রাজা বারমহলে একলা রইলেন। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, 2 মাস গিয়ে যখন 3 মাস গেল, রাজা রানীর ভাব এখনো কিন্তু হলো না। ঝগড়ায় ঝগড়ায় 4 মাস কেটে গেল। 5 মাসে দুয়োরানীর পোষা বানর মানে ছেলে রাজার সঙ্গে দেখা করতে এলো। রাজা বললেন, কি হে বানর, খবর কি? বানর বলল, মহারাজ, মায়ের বড় দুঃখ, মোটা চালের ভাত মুখে রোচে না, মা আমার না খেয়ে কাহিল হলেন। রাজা বললেন, এ কথা তো আমি জানি না। মন্ত্রীবর, যাও, এক্ষুনি সরু চালের ভাত 50 ব্যঞ্জন সোনার থালে সোনার বাটিতে বড় রানীকে পাঠিয়ে দাও। আজ থেকে আমি যা খাই বড় রানীও তাই খাবে। যাও মন্ত্রী, বানরকে 1000 মোহর দিয়ে বিদায় করো। মন্ত্রী বাঁদরকে বিদায় করে রান্নাঘরে গেলেন। আবার রানী
বাঁদর মোহরের তোড়া নিয়ে রানীর কাছে এলো। রানী বললেন, আজ আবার কোথায় ছিলি বাবা? এতখানি বেলা হলো, নাইতে পেলুম না। রাঁধবো কখন, খাবো কখন? বানর বললেন, মা, আর তোকে রাঁধতে হবে না। রাজবাড়ি থেকে সোনার থালায় সোনার বাটিতে সরু চালের ভাত 50 ব্যঞ্জন আসবে। যা, তাড়াতাড়ি তুই নিয়ে আয়। রানী নাইতে গেলেন। বানর এক মুঠো মোহর নিয়ে বাজারে গেলেন। 16 থান মোহরের 16খন ঘরামি নিয়ে এলেন। 16 ঘড়ি গাড়ি খড় নিয়ে এলো। 1600 বাঁশ নিয়ে এলো এবং ভালো করে একটা নতুন ঘর বানালো। শোবার ঘরে নতুন কাঁথা পাতলো, খাবার ঘরে নতুন পিঁড়ি পাতলো। রাজবাড়ির 16 বামুনের রানীর ভাত নিয়ে এলো। 16 মোহর বিদায় পেল। দুয়োরানী নিয়ে এলেন। এসে দেখলো, ও মা, ঘর তো নতুন, ঘরের চাল নতুন, চালের খড় নতুন, মেঝে নতুন কাঁথা, আলনায় নতুন শাড়ি। রানী অবাক হলেন। বানরকে বলেন, বাছা, ভাঙা ঘর দেখে ঘাটে গেলুম নাইতে, এসে দেখি নতুন ঘর, কেমন করে হলো বাবা? বানর বলল, মা, রাজামশাই মোহর দিয়েছিলেন, সেই মোহরে ভাঙা ঘর নতুন করেছি, ছেঁড়া ক্যাতা নতুন করেছি, নতুন পিঁড়ে পেতেছি। তুই সোনার থালে গরম ভাত, সোনার বাটিতে তপ্ত দুধ খাবি, চল। রানী খেতে বসলেন। কতদিন পরে সোনার থালায় ভাত খেলেন, সোনার বাটিতে মুখ ধুলেন, সোনার পাটায় পান খেলেন, তবু মনে কিন্তু সুখ পেলেন না। রানী রাজভোগ খান আর ভাবেন, আজ রাজা সোনার থালে ভাত পাঠালেন, কাল হয়তো মাথা কেটে নেবেন, কারণ এ তো মিথ্যে প্রলোভনায় আমরা রয়েছি। এমনি করে ভয়ে ভয়ে 1 মাস, 2 মাস, 3 মাস গেল। বড় রানীর নতুন ঘর পুরনো হলো, ঘরের চাল ফুটো হলো, খড়ের চাল উড়ে গেল হাওয়ায়। বানর রাজার সঙ্গে দেখা করলেন। রাজা বললেন, কি বানর, কি মনে করে? বানর বললেন, মহারাজ, ভয় করে না নির্ভয়ে বলবো সেটা আগে বলুন। রাজা বললেন, নির্ভয়ে বলো। বানর বললেন, মহারাজ, ভাঙা ঘরে মা আমার বড় দুঃখিনী, ঘরে দুয়ারে ফাটা, চালে খড় নেই, শীতে ঘরে ঠান্ডা ঢোকে, হিম পড়ে, মা আমার গায়ে দিতে লেপ পান না, আগুন জ্বালতে শুকনো কাঠ পান না, সারা রাত শীতে কাঁপতে থাকেন। রাজা বললেন, তাই তো, তাই তো, এ কথা তো বলতে হয়। বানর তো মাকে রাজবাড়িতে নিয়ে আয়, যা, আমি মহল সাজাতে বলি। বানর বললেন, মহারাজ, আমি মাকে আনতে ভয় পাই, ছোট রানী বিষ খাওয়াবেন মাকে। রাজা বললেন, সে ভয় নেই, নতুন মহলে রানীকে রাখবো, মহল ঘিরে গড় কাটবো, গড়ের দুয়ারে পাহারা বসাবো, ছোট রানী আসতে পারবে না। সে মহলে বড় রানী থাকবেন, বড় রানীর বোবা কালা দাই থাকবে, আর বড় রানীর পোষা ছেলে মানে তুই থাকবি। বানর বলল, মহারাজ, যাই তবে, মাকে নিয়ে আসি। রাজা বললেন, যাও মন্ত্রী, মহল সাজাও গিয়ে। মন্ত্রী লক্ষ লক্ষ লোক লাগিয়ে একদিনে বড় রানী নতুন মহল সাজালেন। দুয়োরানী ভাঙা ঘর ছাড়লেন, ছেঁড়া কেতা ছাড়লেন, সোনার শাড়ি পরে নতুন মহলে এলেন, সোনার পালঙ্কে বসলেন, সোনার থালায় ভাত খেলেন, দিন দুঃখিনীকে দানও দিলেন। রাজ্যে জয় জয় হলো। রাগে ছোট রানীর সর্বাঙ্গ জ্বলে উঠল। ডাকিনী ব্রাহ্মণ, ছোট রানীর মনের কথা, প্রাণের বন্ধু। ছোট রানী বলে উঠলেন, আচ্ছা, মনের কথা আসতে বলো, কথা আছে। রানী ডেকেছেন। ডাকিনী বুড়ি তাড়াতাড়ি চলে এলো। রানী বললেন, এসো ভাই, মনের কথা, কেমন আছো, কাছে বসো। ডাকিনী ব্রাহ্মণী ছোট রানীর পাশে বসলেন। বললেন, কেন ভাই ডেকেছ? কেন মুখখানি ভার ভার, কেন চোখের কোণে জল, কি হয়েছে তোমার? রানী বললেন, হয়েছে আমার মাথা আর তোর মুন্ডু। সতীন আমার ঘরে ঢুকেছে, সে সোনার শাড়ি পরেছে, নতুন মহল পেয়েছে, রানীর প্রেয়সী হয়েছে। ভিক্ষারিণী দুয়োরিণী এতদিনে সুয়োরানীর হয়ে রাজমহল জুড়ে বসেছে।
বামুন সই দেখে আমার গা জ্বলে গেল। হয় আমায় বিষ দে, না হয় সতীনকে বিষ খাইয়ে মার। সতীনের আদর আমার প্রাণে সয় না। ব্রাহ্মণী বললেন, ছি 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 সই, ও কথা কি মুখে আনতে আছে? কোন দুঃখে বিষ খাবে তুমি? দুয়োরানী আজ রানী হয়েছে, কাল আবার ভিকেরিনী হবে। তুমি যেমন সুয়োরানী ছিলে তেমনি সুয়োরানী থাকবে। সুয়োরানী বলল, না ভাই না, বাঁচতে আর আমার স্বাদ নেই রে। আজ বাদে কাল সুয়োরানীর দুয়োরানীর ছেলে হবে, সেই ছেলে রাজা হবে। লোকে বলবে, আহা দুয়োরানী গর্ভবতী রত্না গর্ভা, রাজার মা হলো। আর আমাকে দেখ, পোড়ামুখী সুয়োরানী, মহারাজার সুয়োরানী হলেও তবু রাজার কোলে একটা ছেলে দিতে পারলে না। ছি 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 ছি, এমন অভাগীর মুখ দেখো না। নাম করলে সারাদিন উপসে যায়। ভাই, এ গঞ্জনা আমি প্রাণে সইতে পারবো না। তুই আমাকে বিষ দে, হয় আমি বিষ খাই, নয়তো সতীনকে বিষ খাওয়াই। ব্রাহ্মণী চুপ করে বললেন, চুপ করো রানী, কে কোন দিকে শুনতে পাবে। ভাবনা কি, চুপি চুপি বিষ এনে দেব, দুয়োরানীকে খেতে দিও। এখন বিদায় দাও, বিষের সন্ধানে আমি যাই। রানী বললেন, যাও ভাই যাও, তুমি দেখো বিষ যেন আসল হয়, খেতে না খেতেই দুয়োরানী যেন একেবারে মরে যায়, বড় রানীর স্বাদ হওয়া ঘুচে যায়। ডাকিনী বলল, ভয় নেই গো, ভয় নেই। আজ বাদে কাল বড় রানীকে বিষ খাওয়াবো, জন্মের মতো মা হওয়ার স্বাদ ঘোচাবো আমি তার। তুমি নির্ভয়ে থাকো। ডাকিনী বিষের সন্ধানে চলে গেল। বনে বনে খুঁজে খুঁজে ভর সন্ধ্যাবেলায় ঝোপের আড়ালে ঘুমন্ত সাপকে মন্ত্রে বশ করে তার মুখে থেকে কালকুট বিষ এনে দিল ছোট রানীকে। ছোট রানী সেই বিষ দিয়ে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর, মেঠাই গড়ালেন। একখানা থালা সাজিয়ে ডাকিনী ব্রাহ্মণীকে বললেন, ভাই একটা কাজ করো, এই বিষের নাড়ু বড় রানীকে বেচে এসো। ব্রাহ্মণী থালা হাতে বড় রানী নতুন মহলে গেল। বড় রানী বললেন, আয় লা আয়, এতদিন কোথায় ছিলি লা? দুয়োরানী বলে কি ভুলে থাকতে হয়? ডাকিনী বললেন, সে কি গো, তোমাদের খাই, তোমাদের পড়ি, তোমাদের কি ভুলতে পারি? এই দেখো, তোমার জন্য যতন করে মুগের নাড়ু, ক্ষীরের ছাঁচ, মতিচুর মেঠাই এনেছি। রানী দেখলেন বুড়ি ব্রাহ্মণী বড় যত্ন করে থালা সাজিয়ে সামগ্রী এনেছে। খুশি হয়ে তার দু হাতে দু মুঠো মোহর দিয়ে বিদায় করলেন। ব্রাহ্মণী হাসতে হাসতে চলে গেল। রানী ক্ষীরের ছাঁচ ভেঙে খেলেন, জিভের স্বাদ গেল। মুগের নাড়ু মুখে দিলেন, গলা কাঠ হয়ে এলো। মতিচুর মিঠাই খেলেন, বুক যেন জ্বলে গেল। বানরকে ডেকে বললেন, ব্রাহ্মণী আমায় কি খাওয়ালো বাছা? গা যেন কেমন করছে, বুঝি আর আমি বাঁচব না। বানর বললে, চল মা চল, খাটে শুয়ে পড়বি চল, নালে অসুখ সারবে না। রানী উঠে দাঁড়ালেন। সাপের বিষ মাথায় উঠল। রানী চোখে আঁধার দেখলেন, মাথা টলে গেল। সোনার প্রতিমা মেঝের মধ্যে লুটিয়ে পড়ে গেল। বানর রানীর মাথা কোলে নিয়ে হাত ধরে নাড়ি দেখলেন। চোখের পাতা তুলে দেখলেন রানী অজ্ঞান, অসাড়। বানর সোনার প্রতিমা বড় রানীকে সোনার খাটে শুইয়ে দিয়ে ওষুধের সন্ধানে ছুটে চলে গেল বনে। বন থেকে কে জানে কি লতা পাতা, গুল্ম, কোন গাছের কি শিকড় এনে শিলে নতুন ছেলে বাঁটলেন, বড় রানীকে খাইয়ে দিলেন। রাজবাড়িতে খবর গেল বড় রানীকে বিষ খাইয়েছেন। রাজা দৌড়াতে দৌড়াতে রানীমহলে এলেন। রাজমন্ত্রী ছুটতে ছুটতে সঙ্গে সঙ্গে গেলেন। রাজবৈদ্যকে ডেকে আনা হলো। রাজবৈদ্য আওড়াতে আওড়াতে মন্ত্র তারপর এলেন। তারপর রাজার লোক লস্কর, দাস দাসী, বাঁধি যে যেখানে ছিল সব হাজির হলো। বানর বলেন, মহারাজ, এত লোক কেন এসেছে? আমি মাকে ওষুধ খাইয়ে দিয়েছি, মা আমার ভালো আছেন, একটু ঘুমোতে দিন।
এত লোককে যেতে বলুন। রাজা বিষের নাড়ু পরখ করিয়ে রাজবৈদ্যকে বিদায় করালেন। রাজ্যের ভাত দিয়ে রাজমন্ত্রীকে বিদায় করলেন। বড় রানীর মহলে নিজে রইলেন। 3 দিন 3 রাত বড় রানী অজ্ঞান। 4 দিনে জ্ঞান হলো। বড় রানী চোখ মেলে চাইলেন। বানর রাজাকে এসে খবর দিলেন, মহারাজ, বড় রানী সেরে উঠেছেন। তোমার একটি রাজ চক্রবর্তী ছেলে হয়েছে। রাজা বানরকে হীরের হাড় খুলে দিয়ে বললেন, চলো বানর চলো, বড় রানীকে আর আমার বড় রানীর ছেলেকে একবার দেখে আসি। বানর বললেন, মহারাজ, আমি গণনা করেছি, ছেলের মুখ এখন যদি আপনি দেখেন আপনার চক্ষু অন্ধ হবে। ছেলের বিয়ে হলে তবে মুখ দেখবেন। এখন বড় রানীকে দেখে এসে ছোট রানী দেখুন বড় রানীর কি দুর্দশা করেছে, আপনি নিজের চোখেই দেখবেন, আসুন। রাজা দেখলেন বিষের জ্বালায় বড় রানীর সোনার অঙ্গ কালি হয়েছে। রানী পাতাখানার মতো পড়ে আছেন। রানীকে আর চেনা যায় না। রাজা রাজবাড়িতে এসে ছোট রানীকে প্রহরীখানায় বন্ধ করলেন। তার ডাকিনী বুড়িকে মাথা মুড়িয়ে ঘোল ঢেলে উল্টো গাধায় চড়িয়ে বার করে দিলেন দেশের বাইরে। তারপর হুকুম দিলেন, মন্ত্রীবর, আজ বড় শুভ দিন। এতদিন পরে রাজ চক্রবর্তী ছেলে পেয়েছি। তুমি পথে পথে আলো জ্বালাও, ঘরে ঘরে বাজি পোড়াও, দিন দুঃখিনী রেখে রাজভাণ্ডার লুটিয়ে দাও। রাজ্যে যেন একটিও ভিখারি না থাকে। মন্ত্রী রাজার আজ্ঞায় নগরের পথে পথে আলো দিলেন, ঘরে ঘরে বাজি পোড়ালেন, দিন দুঃখিনীকে রাজভাণ্ডার লুটিয়ে দিলেন। রাজ্যে জয় জয়াক্কার হলো। এমনি করে নিত্য নতুন আমোদ প্রমোদ, দেবতার মন্দিরে পূজা, মা কালীর পায়ে বলি দিতে দেখতে দেখতে 10 বছর কেটে গেল। রাজা বানরকে ডেকে বললেন, 10 বছর তো পূর্ণ হলো, এখন ছেলে দেখাও। বানর বললেন, মহারাজ, আগে ছেলের বউ ঠিক করুন, তারপর তার বিয়ে দিন, তারপর মুখ দেখবেন। এখন ছেলে দেখালে আপনি অন্ধ হবেন। রাজা বানরের কথায় দেশে বিদেশে বিয়ের যোগ্য যেসব ভাট আছে তাদের পাঠালেন। কত দেশের কত রাজকন্যার সন্ধান এলো, একটিও রাজার মনে ধরল না। শেষে পাটলি দেশের রাজার ভাট সোনার কৌটায় সোনার প্রতিমা রাজকন্যার ছবি নিয়ে এলো। কন্যার অঙ্গের বরণ কাঁচা সোনার মতো, জোড়া ভুরু, বাঁকা ধনু, 2টি চোখ, টানা টানা 2টি হরিণের মতো চোখ, 2টি ঠোঁট হাসি হাসি, এলিয়ে দিয়ে মাথার কেশ পায়ে পড়ে যাচ্ছে লুটিয়ে। রাজার সেই কন্যা ভারী পছন্দ হলো। বানরকে ডেকে বললেন, ছেলের বউ ঠিক করেছি, কাল শুভ দিনে শুভ লগ্নে বিয়ে দিতে যাব। বানর বললেন, মহারাজ, কাল সন্ধেবেলা বেয়ারা দিয়ে বরের পালকি মায়ের দুয়ারে পাঠিয়ে দিয়েন, বরকে নিয়ে বিয়ে দিতে যাব। রাজা বললেন, দেখো বাবু, 10 বছর তোমার কথা শুনেছি, কাল ছেলে না দেখতে পেলে অনর্থ করব। বানর বলল, মহারাজ, সে ভাবনা নেই, তুমি বেয়াই বাড়ি চলে যাও, আমরা কাল বর নিয়ে যাব। রাজা পাছে রানীর ছেলেকে দেখে ফেলেন, পাছে চক্ষু অন্ধ হয়ে যায়, সেই ভয়ে তাড়াতাড়ি বেয়াই বাড়ি চলে গেলেন। আর বানর নতুন মহলে বড় রানীর কাছে গেলেন। বড় রানী ছেলের বিয়ে শুনে অবধি পড়ে পড়ে কাঁদছেন আর ভাবছেন, এখন ছেলে কোথায় পাবো, এবার রাজাকে কি ছেলে দেখাবো, কি ছলে ভোলাবো। বানর এসে বললেন, মা গো মা, ওঠো, চেলি জোর আনো, মাথায় টোপর আনো, ক্ষীরের ছেলে গড়ে দাও, সাজিয়ে বিয়ে দিয়ে আনি। রানী বললেন, বাছা রে, প্রাণে কি তোর কোনো ভয় নেই? কোন সাহসে ক্ষীরের পুতুল বর সাজিয়ে বিয়ে দিতে যাবি? রাজাকে কি ছলে ভোলাবি? বাছা, কাজ নেই, ছল করে রাজার পেয়সী হলুম, সেই সাপের সতীন বিষ খাওয়ালে, ভাগ্যে ভাগ্যে বেঁচে উঠেছি, আবার কোন সাহসে রাজার সঙ্গে ছল করব বল? বাছা, ক্ষান্ত দে, কেন আর পাপের বোঝা বাড়াস, তুই রাজাকে ডেকে আন, আমি সব খুলে বলি। বানর বললে, মা, রাজাকে পাবো কোথায়? 2 দিনের পথ কোণের বাড়ি, রাজা সেখানে গেছেন।
তুই কথা রাখ, ক্ষীরের বর গড়ে দে। রাজা পথ চেয়ে বসে আছেন, কখন বর আসবে। বর না এলে বড় অপমান হবে মা। মা তুই ভাবিস নে, ক্ষীরের পুতুল বিয়ে দিয়ে পাঠালি, যদি মা ষষ্ঠীর কৃপা হয় তবে ষষ্ঠীর দাস শেঠের বাচ্চা কোলে পাবি। রানী বানরের ভরসায় বুক বেঁধে মনের মতো ক্ষীরের ছেলে গড়ালেন। তাকে চেলির জোর পরালেন, সোনার টোপর পরালেন, জরির জুতো পায়ে দিলেন। বানর চুপি চুপি ক্ষীরের বর পালকিতে তুলে রঙিন ঢাকা নামিয়ে দিলেন। বরের কেবল দুখানি পা আর দুপাটি জুতো দেখা যেতে লাগলো। 16 জন কাহার বরের পালকি কাঁধে তুলে নিল। বানর মাথায় পাগড়ি দিয়ে, কোমরে চাদর বেঁধে, নিশে নুড়িয়ে, ঢাক বাজিয়ে, আলো জ্বালিয়ে ক্ষীরের পুতুল বিয়ে দিতে গেল। রানী আঁধারপুরে একলা বসে বিপদভঞ্জন বিঘ্নহরণকে ডাকতে লাগলেন। এদিকে বর নিয়ে 16 কাহার, মশাল নিয়ে মশালধারী ঢাক ঢোল বাজিয়ে নিয়ে, ঢাকি ঢুলি ঘোড়ায় চড়ে বরযাত্রী সারা রাত বাজিয়ে বাজিয়ে, আলো জ্বালিয়ে, ঘোড়া হাঁকিয়ে দিকনগরে এসে পড়ল। দিকনগরে দিঘির ধারে ভোর হলো। মশাল পুড়ে পুড়ে নিভে গেল। ঘোড়া ছুটতে ছাড়তে বেদম হলো। কাহার পালকি বয়ে হয়রান হলো। ঢাক পিটিয়ে পিটিয়ে ঢাকির হাতে খিল ধরল। বানর দিঘির ধারে তবু তাঁবু ফেলতে হুকুম দিল। দিঘির ধারে মা ষষ্ঠী তলায় বরের পালকি নামিয়ে কাহারদের ছুটি দিল। মন্ত্রীকে ডেকে বলে দিলেন, মন্ত্রীমশাই, রাজার হুকুম, বরকে যেন কেউ না দেখে। আজকের দিনে বর দেখলে বড় অমঙ্গল। মন্ত্রী রাজার হুকুম জারি করলেন। রাজার লোকজন দিঘির জলে নেমে রেঁধে বেড়ে খেয়ে স্নান করে তাঁবুর ভিতর শুয়ে পড়লেন। বটগাছের দিকে কেউ এলো না। গাঁয়ের বউ ঝি ষষ্ঠী ঠাকুরনের পুজো দিতে এলো। রাজার পাহারা হাঁকিয়ে দিলেন, সেদিন বটতলায় ষষ্ঠী ঠাকুরনের পুজো হবে না। ষষ্ঠী ঠাকুরন খিদের জ্বালায় অস্থির হয়ে পড়েছেন। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বানর মনে মনে হাসতে লাগলো। এমনি অনেক বেলা হলো, ষষ্ঠী ঠাকুরনের মুখে জল বিন্দু পর্যন্ত আজ পড়ল না। কি করবে, গোটা গ্রামে তো পাহারা বসিয়ে রেখেছে, কেউ আসতে পারবে না ষষ্ঠী তলায়। ষষ্ঠী ঠাকুরন কাঠামোর ভিতর ছটফট করতে লাগলো। ষষ্ঠী ঠাকুরনের কালো বেড়াল মিউ মিউ করে কাঁদতে লাগলো। বানর তখন মনে মনে ফোন দিয়েটে পালকির দরজা খুলে রেখে আড়ালে লুকিয়ে পড়ল। ষষ্ঠী ঠাকুরন ভাবলেন, আচ্ছা তো, আপদ বিদেয় হয়েছে। কাঠ ফাটা রোদে কাঠামোর থেকে বের হওয়া নৈবেদ্যের ছোলাটা কলাটা সন্ধান করতে লাগলেন। খুঁজতে খুঁজতে দেখলেন, ও মা, পালকির ভিতর ক্ষীরের পুতুল। ষষ্ঠী ঠাকুরন আর লোভ সামলাতে পারলেন না। মনে মনে ঘুমপাড়ানি মাসি পিসিকে স্মরণ করলেন। দিকনগরে যখন দিন, ঘুমের দেশে তখন রাত। ঘুমপাড়ানি মাসি পিসি সারা রাত দিকনগরের ষষ্ঠীদাস শেঠের বাছা ছেলেদের চোখে ঘুম দিচ্ছেন। সকালবেলায় ঘুমের দেশে রাজার মেয়েকে ঘুম পাড়িয়ে অনেক বেলায় একটুখানি চোখ বুজেছেন। এমন সময় ষষ্ঠী ঠাকুরনের ডাক পড়ল। ঘুমের দেশে ঘুমপাড়ানি মাসি পিসি জেগে উঠলেন। ঘুমপাড়ানি পিসি উঠে বসলেন। দুই বোনে ঘুমের দেশ ছেড়ে দিকনগরে এলেন মা ষষ্ঠীর ডাকে। ষষ্ঠীর পায়ে প্রণাম করে বললেন, ষষ্ঠী ঠাকুরন, দিনে দুপুরে ডেকেছেন কেন? ষষ্ঠী ঠাকুরন বললেন, বাছারা, এতখানি বেলা হলো, এখনো কেউ ভোগ পাঠায়নি। তোরা একটি কাজ কর, দেশের যে যেখানে আছে সবাইকে ঘুম পাড়িয়ে দে। আমি ডুলির ভিতর ক্ষীরের পুতুল খেয়ে আসি। মা ষষ্ঠী ঠাকুরনের কথায় মাসি পিসির মায়া করলেন। দেশের লোক যে যেখানে আছেন সবাই ঘুমিয়ে পড়লেন। মাঠের মাঝে রাখাল, ঘরের মাঝে খোকা, খোকার পাশে খোকার মা, খেলা ঘরে খোকার দিদি, সবাই ঘুমিয়ে পড়ল। ষষ্ঠীতলায় লাজার লোকজন, পাঠশালায় গাঁয়ের ছেলেপিলে সবাই ঘুমিয়ে পড়ল। রাজার মন্ত্রীর হুঁকোর নল মুখে দিয়ে ঘুমিয়ে পড়লেন। গাঁয়ের গুরু
পণ্ডিত মশাই বেত হাতে ঢুলতে লাগলেন। দিকনগরে দিনের বেলায় দিনে দুপুরে রাত নেমে এলো। মাসি পিসি সবার চোখে ঘুম। জেগে রইল গাঁয়ের মাঝে রাস্তার শিয়াল কুকুর, দিঘির ধারে রাজার হাতি ঘোড়া, বনের মাঝে বনের পাখি, গাছের ডালে রানীর বাঁদর। আজ জেগে রইল ষষ্ঠী দাস বনের বেড়াল, জলের বেড়াল, গাছের বেড়াল, ঘরের বেড়াল। ষষ্ঠী ঠাকুরুন তখন ডুলি খুলে ক্ষীরের ছেলে হাতে নিলেন। ক্ষীরের গন্ধে গাছ থেকে কাঠবিড়ালি নেমে এলো, বন থেকে বন বেড়াল ছুটে এলো, জল থেকে উদ বেড়াল উঠে এলো। কুলো বেড়াল কোন ছেড়ে মা ষষ্ঠী তলায় চলে এলো। ষষ্ঠী ঠাকুরুন ক্ষীরের ছেলের 10টি আঙুল বেড়ালদের খেতে দিলেন। নিজে ক্ষীরের হাত, ক্ষীরের পা, ক্ষীরের বুক, পিঠ, মাথা খেয়ে নিলেন। ক্ষীরের 2টি কান মাসি পিসির হাতে দিয়ে বিদায় করলেন। মাসি পিসি ঘুমের দেশে চলে গেলেন। দিকনগরে দিঘির ঘাটে বরযাত্রীর ঘুম ভাঙল। গাঁয়ের ভিতর ঘরে ঘরে গ্রামবাসীর ঘুম ভাঙল। ষষ্ঠী ঠাকুরুন তাড়াতাড়ি মুখ মুছে কাঠামোর ভিতর ঢুকতে যাবেন, এমন সময় বানর গাছ থেকে লাফিয়ে পড়লেন। ঠাকুরুন কোথায়? পালাচ্ছেন কোথায়? আগে ক্ষীরের ছেলে দিয়ে যান। চুরি করে ক্ষীর খাওয়া ধরে ফেলেছি, দেশ দেশান্তরে কলঙ্ক রটাবো। ষষ্ঠী ঠাকুরুন ভয় পেয়ে গেলেন। আহা হা হা, আচ্ছা আচ্ছা আচ্ছা, আমর এ মুখ পুরো আবার কি রে? সর সর, আমি পালাই, লোকে আমায় দেখতে পাবে না। বানর বললেন, তা তো হবে না, আগে ছেলে দাও, তবে ছেড়ে দেব, নয়তো কাঠামো শুদ্ধ আজ তোমার দিঘির জলে ডুবিয়ে যাব। দেবতা হয়ে ক্ষীর চুরি করা শাস্তি হবে না? ষষ্ঠী ঠাকুরুন লজ্জায় মরে গেলেন। ভয়ে ভয়ে কাঁদতে কাঁদতে বললেন, বাছা তুমি চুপ করো, কে কোথায় শুনতে পাবে। তোমার ক্ষীরের ছেলে খেয়ে ফেলেছি, আমি ফিরিয়ে দেব। ওই দেখো বটতলায় আমার যত ছেলেরা খেলা করছে, তোমার যেটি পছন্দ তুমি নিয়ে যাও, যাও। আমার বরে দুয়োরানী তাকে আপনার ছেলের মতো দেখবে। এখন যাও বাছা, আমায় ছেড়ে দাও। বানর ফের বলল, কই ষষ্ঠী ঠাকুরুন, বটতলায় তো তোমার ছেলেরা নেই। আমার দিব্য চক্ষু দাও, তবে তো তোমার ষষ্ঠীর দাস সেটে ছেলেদের আমি দেখতে পাবো। মা ষষ্ঠী তখন করুণা করলেন, বাঁদরের চোখে হাত বোলালেন। বাঁদরের দিব্য চক্ষু ফিরে এলো। বাঁদর দেখতে পেল ষষ্ঠীতলায় ছেলেরা খেলা করছে। সমস্ত ছেলেদের বানর একে একে দেখতে লাগলো। না, মনের মতো কোনো ছেলে পাচ্ছে না। কোনো ছেলে একটু লম্বা, কোনো ছেলে একটু বেঁটে, কোনো ছেলে রোগা, কোনো ছেলে মোটা। অনেক খুঁজতে 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 বাঁদর দেখল একটি ছেলে বড় সুন্দর, সে যেন সোনার চাঁদ। তাড়াতাড়ি ছেলেকে কোলে নিয়ে অমনি ষষ্ঠীতলায় সেই স্বপ্নের দেশ কোথায় মিলিয়ে গেল। বানর দেখল কোথায় ষষ্ঠী ঠাকুরুন, কোথায় কে? বটতলায় দিঘির ধারে ছেলে কোলে একলা দাঁড়িয়ে আছে বাঁদর। তখন বাঁদর লোকজন ডেকে সেই সোনার চাঁদ ছেলেটিকে পালকিতে চড়িয়ে দিলেন। আলো আবার জ্বলে উঠল, বাদ্যি বেজে উঠল। সন্ধেবেলায় দিকনগর ছেড়ে গেল। এদিকে পাটুলি দেশে বেয়াই বাড়ি বসে বসে রাজা ভাবছেন, এ বাবা কি ব্যাপার, বানর তো এখনো এলো না। আমার সঙ্গে কি ছল করলো বাঁদর? রাজ্যে গিয়ে আমি ঠিক মাথা কেটে নেব। বিয়ের কনেটি ভাবছে, না জানি বর দেখতে কেমন হবে। কনের বাপ মা ভাবছে, আহা বুকের বাচ্চা পর হয়ে কার ঘরে চলে যাবে। রাজবাড়ির চাকর দাস দাসী ভাবছে, কাজ কখন সারা হবে, ছাদে উঠে বর দেখব। এমন সময় গুড়গুড় গুড়গুড় ঢোল বাজিয়ে, ভোঁ 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 বাঁশি বাজিয়ে, টকবক টকবক ঘোড়া ছুটিয়ে, ঝলমল ঝলমল আলো জ্বালিয়ে বানর নিয়ে এলো রাজার ছেলে। রাজার ছেলেকে হাত ধরে সবাই বসালেন। কনের বাপ বিয়ের সভায় মেয়ের হাতে জামাইয়ের হাত সঁপে দিলেন। পাড়া প্রতিবেশী বরকে বরণ করলেন। দাস দাসী শাঁখ বাজালেন।
হুলুস থুলুস পড়ে গেল রাজ্যে। বরকনের বিয়ে হলো। রাজা ছেলের বিয়ে দিয়ে তারপর দিন বউ ছেলে নিয়ে বাঁশি বাজিয়ে ঘোড়া হাঁকিয়ে বানরের সঙ্গে দেশে ফিরলেন। পাটলি দেশের রাজার বাড়ি এক রাত্রিরে শূন্য হয়ে গেল। মা বাপের কোলের মেয়ে পরের ঘরে চলে গেল। এদিকে রাজার দেশে বড় রানী দুদিন দুই রাত কেঁদে কেঁদে ভেবে ভেবে ভোরবেলায় ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখলেন। মা ষষ্ঠী ঠাকুরুন বলছেন, রানী ওঠো, চেয়ে দেখো তোমার কোলে বাছা এলো। রানী ঘুম ভেঙে উঠে বসলেন। দুয়ারে শুনলেন দাসীরা ডাকাডাকি করছে, ও মা ওঠো, বড় রানী ওঠো, পাটের শাড়ি পরো, বউ বেটাকে বরণ করতে হবে যে। রানী পাটের শাড়ি পরে বাইরে এলেন। এসে দেখলেন সত্যিই তো রাজা বউ বেটা ঘরে এনেছেন। হাসি মুখে বরকনেকে কোলে নিলেন। ষষ্ঠীর বরে দুঃখের দিনে ক্ষীরের ছেলে কথা মনেই রইল না বড় রানীর। ভাবলেন ছেলের জন্য ভেবে ভেবে ক্ষীরের ছেলে স্বপ্ন দেখেছেন বুঝি। রাজা এসে ছেলেকে রাজ্য যৌতুক দিলেন। সেই রাজ্যে বানরকে মন্ত্রী করে দিলেন। তার ছেলে বৌমাকে মায়া রাজ্যে সেই 8,000 মানিকের আটগাছি চুড়ি, 10 ভরি সোনার সেই 10 মালা মল পরিয়ে দিলেন। কন্যার হাতে মানিকের চুড়ি যেন রক্ত ছুটে পড়ল। পায়ের মল ঝলমলিয়ে বাজতে লাগলো, ঝিকিমিকি করে জ্বলতে লাগলো তার পায়ে। হিংসে ছোট রানীর বুক ফেটে গেল। 7 পুরু করে শখের শাড়ি পরালো বৌমাকে। নীল রেশমের নীল শাড়ি হাতে বহরে কিন্তু এবার ছোট হলো না। রানীর ছোট ছেলের বৌমা খুব সুন্দর মানিয়েছে সেই শাড়িতে। তখন ছোট রানীর আর বলার কিছু থাকলো না। সেই শাড়ি গয়না সমস্ত কিছু বেটার বউকে দিল। আর সেগুলো তার হয়েও গেল, কারণ সে ছিল পুণ্যবতী, বড় ভাগ্যবতী। বানর আগেই বলেছিল, বড় ভাগ্যবতী পুণ্যবতী না হলে দেবকন্যার হাতে বোনা শাড়ি, নাগকন্যের হাতে বোনা গাঁথা মালা, মায়া রাজ্যের এ মায়া গয়না মায়া শাড়ি কেউ পরতে পারে না। কিন্তু তার ছেলের বউ, রাজার ছেলের বউ ছিল সেই পুণ্যবতী। আমার গল্প যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আমার সঙ্গে থেকো। আমার তোমাদের সাহায্যের ভীষণ প্রয়োজন। এরকম আরও সুন্দর সুন্দর গল্প আমি তোমাদের শোনাতে চাই। সুখে থাকো, ভালো থেকো, নমস্কার।